হ্যাঁ চলো। বাইরে তাদের গাড়ি রেডি ছিল, গাড়িতে ড্রাইভার বসেছিল। প্রেম ড্রাইভারকে বলল সে নিজেই গাড়ি ড্রাইভ করবে, তাই ড্রাইভার গাড়ি থেকে নেমে পড়ল আর প্রেম গাড়িতে গিয়ে বসলো। প্রিয়ার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো, সে ইচ্ছে করে মুক্তির আগে গিয়ে পিছনে বসে পড়ল। তারপর রুনা বেগম প্রিয়ার সাথে পিছনে গিয়ে বসলো। মুক্তি পিছনে উঠতে যাবে, তখনই রুনা বেগম মুক্তিকে বললেন, মুক্তি তুই সামনে বস, সামনে তো সিট খালি আছে, সামনে খালি রেখে পেছনে 3 জন মিলে বসে কষ্ট করার দরকার নেই। মুক্তির সামনের সিটে প্রেমের পাশে গিয়ে বসলো। প্রেম একটু মুস্কি হেসে তার চুলটা ঠিক করে নিল। প্রিয়াও মুস্কি হাসলো। মুক্তি, সিট বেল্ট বেঁধে নাও। মুক্তির তো এখন খুব রাগ হচ্ছে, এই সিট বেল্টের জন্যই সে সামনে বসতে চায় না। মুক্তি সিট বেল্ট নিয়ে রীতিমতো ছোটখাটো একটা যুদ্ধই করে ফেলছে। এটা দেখে প্রেম মুক্তির দিকে এগিয়ে গিয়ে মুক্তির হাত থেকে বেল্টটা নিয়ে সিটের সাথে বেঁধে দিল। প্রেম মুক্তির শরীরের মিষ্টি ঘ্রাণ পেয়ে সে যেন এক মুহূর্তের জন্য মাতাল হয়ে পড়ল। প্রেম তাড়াতাড়ি নিজের সিটে বসে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। প্রেম গাড়ি চালাচ্ছে আর একটু পরপর মুক্তির দিকে তাকাচ্ছে। একটা সত্যিকারের পরিজনও তার পাশে বসে আছে, কিন্তু মুক্তি একেবারের জন্য প্রেমের দিকে তাকালো না। বেশ কিছুক্ষণ পর তারা শরীফ চৌধুরীর বাড়িতে পৌঁছালো। শরীফ চৌধুরী আর তার পরিবারের সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। সবাই গাড়ি থেকে নামতেই ওনারা তাদের বাড়ির ভেতরে নিয়ে গেল। প্রেম, প্রিয়া আর মুক্তি শরীফ চৌধুরী ওনার স্ত্রী আর শায়লা চৌধুরীকে সালাম করলো। আরে আমাদের প্রেম বাবা তো আগে থেকে আরো হ্যান্ডসাম আর সুদর্শন হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ তুমি ঠিক বলছো। এবার তো আমাদের প্রেমের জন্য খুব সুন্দর দেখে একটা বউ বের করে বিয়ে দিতে হবে। সবাই একসাথে হাসলেন। রুনা, তুমি ওদের সবাইকে নিয়ে বসো, আমি ইমাকে বলছি তোমাদের শরবত দিতে। ইমরান, ইমা ওরা কোথায় ভাবি? ওদের তো দেখছি না। ইমরানকে একটু বাইরে পাঠিয়েছিলাম, আর ইমা ঘরেই আছে, ও তো লজ্জা একেবারে শেষ। ও মা, আমাদের দেখে এত লজ্জা কিসের? ইমা আগে তো আমাদের এত লজ্জা পায়নি। ভাবি ইমাকে বলুন এখানে আসতে। হ্যাঁ আমি ইমাকে পাঠাচ্ছি, তোমরা বসো। সবাই সোফায় বসলো। একটু পর ইমা শরবত নিয়ে এলো। ইমা খুব লজ্জা পাচ্ছে। ইমা আর ইমরান শরীফ চৌধুরীর ছেলে মেয়ে। ইমা এখানে আয় মা, কি ব্যাপার তুই এত লজ্জা পাচ্ছিস কেন? ইমা রুনা বেগমের কাছে গিয়ে বসলো। প্রিয়া একটু টিটকারি করে বলল, ইমা তুই আগে তো এমন লজ্জা পাসনি, আজ এত লজ্জা পাচ্ছিস কেন? আর তুই এত সেজেছিস কেন? কি যে বলিস প্রিয়া, আমি সাজলাম কোথায়? আমি তো সব সময় এমনই। প্রিয়া চোখ কপালে তুলে হাসলো। কেমন আছো ইমা? প্রেম তার সব কাজিনদের তুমি বলেই সম্বোধন করে। ইমা প্রেমের মুখে তার নাম শুনে আরো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ভালো আছি প্রেম ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি। একটু পর ইমরান এলো। ইমরান প্রেমের সাথে হাত মিলিয়ে প্রেমকে জড়িয়ে ধরলো। কেমন আছো ইমরান ভাইয়া? ভালো আছি, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তুই তো হঠাৎ করেই চলে এলি আমাদের না জানিয়েই। হ্যাঁ হঠাৎ করেই চলে আসলাম। বস বস। প্রেম সোফায় বসলো। ইমরান মুক্তিকে দেখে মনে মনে খুব খুশি হলো। ইমরান গিয়ে মুক্তির ঠিক পাশের সোফায় বসলো। মুক্তি একটু সরে বসলো। তারা বসে খুব গল্প করছে। শরীফ চৌধুরীর স্ত্রী রান্নাঘর থেকে এসে সবাইকে বললেন দুপুরের খাবার খেয়ে নিতে। সবাই একসাথে দুপুরে খাবার খাওয়া শেষ করলো। দুপুরের খাবার খাওয়া শেষ করে সবাই একসাথে বসে গল্প করছে। একটু পর শরীফ চৌধুরী রুনা বেগমকে বললেন, রুনা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো আমরা অন্য ঘরে গিয়ে বসি, এখানে বাচ্চারা কথা বলো। শরীফ চৌধুরী ওনার স্ত্রী শায়লা চৌধুরী আর ওনার হাজবেন্ডকেও সাথে আসতে বললেন। বড়রা সবাই অন্য রুমে চলে গেল। প্রেম, মুক্তি, প্রিয়া আর ইমরান বসে আছে। একটু পর ইমরানের একটা ফোন আসায় সে উঠে চলে গেল। ইমরান যাওয়ার সাথে সাথে ইমা একটা শাড়ি পরে আর অনেক মেকআপ করে আসলো, কিন্তু ইমার শাড়িটা পরা হয়নি, তাই সে ভালো করে হাঁটতে পারছে না। ইমা আস্তে আস্তে হেঁটে প্রেমের কাছে গিয়ে বসলো। প্রেম একটু সরে বসলো। ইমা এমনিতে একটু ন্যাকা টাইপের, তাই সে ন্যাকামি করে প্রেমকে বলল, প্রেম ভাইয়া শাড়ি পরে আমাকে কেমন লাগছে? ইমার এই কথা বলায় প্রেম এতক্ষণে ইমার দিকে তাকালো। হ্যাঁ ভালো লাগছে। তোর তো শাড়ি পরাই হয়নি, তোকে ভালো দেখাবে কিভাবে? আসলে আমি তো শাড়ি পরতে পারি না, মা সবসময় শাড়ি পরিয়ে দেয়, কিন্তু আজ তো মা খুব ব্যস্ত, তাই আমি নিজেই কোনো রকম শাড়ি পরে এসেছি। শাড়ি পরতে যখন পারিস না তখন শাড়ি পরার দরকার কি ছিল?
না, আসলে সবাই বলে শাড়ি পরে নাকি আমাকে খুব সুন্দর লাগে, তাই শাড়ি পরেছি। ইমা, তোমাকে খুব সুন্দর লাগছে। শাড়িটা আরো একটু ভালো করে পরলে আরো সুন্দর লাগবে। চলো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। না, আমি তো তোমার হাতে শাড়ি পরবো না। প্রেম ভাইয়া যদি আমাকে শাড়ি পরিয়ে দেয় তাহলেই আমি শাড়ি পরবো। প্রেম চা খাচ্ছিল। ইমার এই কথা শুনে সে সাথে সাথে বিষম খেলো। প্রিয়া তাড়াতাড়ি প্রেমকে এক গ্লাস পানি দিল। প্রিয়া আর মুক্তিও ইমার কথা শুনে অবাক হয়ে গেল। প্রেম ভাবছে এই মেয়ে কি বলে। ইমার এই কথা শুনে মুক্তি একটু হেসে ফেলল। প্রেম মুক্তির দিকে রাগে চোখে তাকালো। ইমা, কি বলছিস তুই এসব? না মানে আমি বলতে চেয়েছিলাম, প্রেম ভাইয়া যদি বলে তাহলে আমি সুন্দর করে শাড়ি পরবো। ইমা প্রেমের দিকে তাকিয়ে বলল, প্রেম ভাইয়া, আমি কি শাড়িটা খুলে আবার নতুন করে পরে আসবো? আমি কিছু জানি না, তোমার ইচ্ছে। ইমার কথা শুনে মুক্তির খুব হাসি পাচ্ছে, তাই সে মুস্কি মুস্কি হাসছে। প্রেম মুক্তির উপর খুব রাগ হচ্ছে। এই প্রিয়া, আমাদের তো যেতে হবে। মা কোথায়? মাকে বড় আসতে। প্রেম একটু বিরক্তি মুখে কথাটা বলল। চাচিমা তো ওই ঘরে, বাবা মা চাচিমার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছে। ইমার এই কথা শুনে প্রেমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রেম আর প্রিয়া একসাথে হুঙ্কার দিয়ে বলে উঠল, কি? প্রেম সাথে সাথে বসা থেকে উঠে পড়ল। সে এদিক ওদিক তাকিয়ে আবার বসলো। প্রেম রাগে গজগজ করছে। প্রিয়ারও খুব রাগ হচ্ছে। সে আবার শিওর হওয়ার জন্য ইমাকে জিজ্ঞেস করলো, ইমা, মা আর তোর বাবা মা কি ভেতরে ভাইয়ার তোর বিয়ের কথা বলছে? ইমা একটু লাজুক কণ্ঠে বলল, হ্যাঁ। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি ফোন টিপছে। সে মুক্তির চোখে মুখে কোনো রকম চেঞ্জ দেখতে পেল না। প্রেমের আর রাগ হলো। এমন সময় ইমরান ঘরে ঢুকলো। কি কথা হচ্ছে এখানে? তারা কেউ কোনো কথা বলল না। প্রেম, চল আমরা একটু বাগান থেকে ঘুরে আসি। প্রেম ভাবলো বাইরে থেকে ঘুরে আসলে তার মাথাটা একটু ঠান্ডা হবে, তাই সে ইমরানের সাথে বাইরে বাগানে গেল। প্রেম আর ইমরান পাশাপাশি হাঁটছে। প্রেম ভাবছে, মা চাচাকে আবার আমার সাথে ইমার বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলবে না তো? না না, মা তো মুক্তিকে পছন্দ করে। মা তো চায় মুক্তি আমার বউ হোক। মা কখনো এই বিয়েতে রাজি হবে না। ইমরানের ডাক শুনে প্রেমের ভাবনা কাটলো। প্রেম, তুই কি এত চিন্তা করছিস বলতো? না, কিছু না। তুই আমাকে একটু হেল্প করবি? কি? আসলে তোর মামাতো বোন মুক্তিকে আমার খুব ভালো লাগে। তুই ওর সাথে আমার প্রেম করিয়ে দিবি? ইমরানের এই কথা শুনে প্রেমের মাথায় রক্ত উঠে গেল। কি বললে তুমি? হ্যাঁ, ও কতটা সুন্দর দেখেছিস? আর ওর ফিগারটা লক্ষ্য করেছিস? দেখেই বোঝা যায় মুক্তি অনেক সেক্সি হবে। প্রেমের সারা শরীরের রক্ত গরম হয়ে গেল। প্রেম সাথে সাথে ইমরানের শার্টের কলার চেপে ধরে বলল, মেয়েদের সম্মান করতে শেখো, আর দ্বিতীয়বার এমন কথা বলবে না। প্রেম, কি করছিস তুই? আমি তোর বড় ভাই। মুক্তির দিকে খারাপ দৃষ্টিতে তাকালে আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই। তখন তোমার চোখ আমি উপড়ে ফেলবো। এই কথা বলে প্রেম ইমরানকে ছেড়ে দিল। ইমরান আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। ইমরান প্রেমের চোখে মুখে রাগ দেখে সে আর কিছু বলল না। প্রেম ওখান থেকে চলে গেল। ইমরান শার্টের কলার ঠিক করতে করতে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তোকে আর কিছু বললাম না। মুক্তির দিকে চোখ তুলে তাকালে তুই কিভাবে আমার চোখ উপড়ে ফেলিস আমিও সেটা দেখে নিব। তোর আজকের এই ব্যবহার আমার মনে থাকবে। ওইদিকে রুনা বেগম, শরীফ চৌধুরীর স্ত্রী শায়লা চৌধুরী আর ওনার স্বামী কথা বলছে। রুনা, প্রেম তো বিদেশ থেকে চলে এসেছে, ওর বিয়ে নিয়ে কিছু ভাবছো নাকি? না ভাইজান, ওর বিয়ে নিয়ে এখনো ভাবছি না, মাত্র তো আসলো। প্রেম আগে অফিস ব্যবসা সব বুঝে নিক, তারপর বিয়ের কথা ভাববো। হ্যাঁ, ঠিকই বলেছো। আমরাও তো এদিকে ইমরানের জন্য ভালো মেয়ে খুঁজছি। আমার তো ইচ্ছে ছিল ইমরানের সাথে আমাদের প্রিয়ার বিয়ে দিতে। কোনোদিন তো আমাকে বলেননি ভাইজান, কিন্তু এখন তো প্রিয়ার ব্যাপারে আমরা কথা দিয়ে ফেলেছি। হ্যাঁ সেটাই, আসলে তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি। তারপর তো একদিন তুমি হুট করে প্রিয়ার বিয়ে ঠিক করে ফেললে, আর বলা হলো না। প্রিয়ার বিয়ে তো আমি ঠিক করিনি, প্রেম ঠিক করেছে, আর আমারও মনে হয়েছে ভালো হবে, তাই আমিও রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা আর হবে না সেটা নিয়ে আর কথা না বলাই ভালো। হ্যাঁ ভাইজান, এবার আসল কথা বলো। আসল কথা হলো, আমরা ভাবছি প্রিয়াকে যখন আমাদের বাড়িতে আনতে পারলাম না, তখন ইমাকে তোমাদের বাড়িতে দিয়ে দিই। রুনা, কি বলো তুমি? আমি বুঝতে পারিনি ভাইজান। বুঝতে পারোনি কেন?
আমরা প্রেম আর ইমার বিয়ের কথা বলছিলাম। আসলে তোমার ভাবি প্রেমকে খুব ভালোবাসে, তাই তোমার ভাবি আর শায়লারও ইচ্ছে প্রেম আর ইমার বিয়েটা হোক। এই কথা শুনে রুনা বেগমের মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। উনি কি বলবেন বুঝতে পারছেন না। রুনা, তোমার কি মত? রুনা বেগম বুঝতে পারলেন উনি আর চুপ করে থাকতে পারবেন না। রুনা বেগম বললেন, আপা, আপনারা তো জানেন আমি আমার ছেলে মেয়েদের ওপর জোর করে কোনোদিন কোনো কিছু চাপিয়ে দেইনি। প্রেম এখন বড় হয়েছে, ওর কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে ও সেটা বুঝতে শিখেছে। তাই প্রেম যদি মনে করে এই বিয়ে ওর জন্য ভালো হবে, তাহলে আমার আর এখানে কিছু বলার নেই। তাহলে তুমি বলতে চাইছো প্রেম যদি ইমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তুমিও রাজি? জি, আমার আর কিছু বলার নেই। রুনা বেগমের পুরোপুরি বিশ্বাস ছিল যে প্রেম এই বিয়ে করতে রাজি হবে না, তাই তিনি পুরোপুরি প্রেমের উপর সবকিছু ছেড়ে দিলেন। শায়লা চৌধুরী হেসে হেসে শরীফ চৌধুরী স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তাহলে ভাবি তুমি মনে করো প্রেম তোমার মেয়ের জামাই হয়ে গেছে, কারণ প্রেম আমাদের খুব আদরের। প্রেম আমাদের কথা কোনো দিনও ফেলতে পারবে না। আর আমাদের ইমাও তো খুব সুন্দর মেয়ে, ইমাকেও প্রেম খুব পছন্দ করবে। তাহলে কি রুনা আমরা প্রেমের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো? হ্যাঁ, বলুন। শায়লা চৌধুরীর স্বামী কোনো কথা বললেন না। ওনার এই বিয়েতে মত নেই, কিন্তু স্ত্রীর জন্য কিছু বলতে পারেন না। তাহলে আমরা ওই ঘরে গিয়ে আলাপটা সেরে ফেলি। হ্যাঁ ভাইজান, চলো। ড্রয়িং রুমে প্রিয়া, মুক্তি, ইমা ওরা কথা বলছে। প্রেম জানালার পাশে দাঁড়িয়ে আছে। আজ প্রেমের মাথাটা খুব ধরেছে, তার এখানে একটুও ভালো লাগছে না। এমন সময় বড়রা সবাই মিলে ড্রয়িং রুমে ঢুকলেন। বড়দের দেখে প্রিয়া, মুক্তি আর ইমা বসা থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ালো। তোমরা সবাই বসো। প্রেম বাবা, এদিকে আয়। প্রেম শরীফ চৌধুরীর কাছে গেল। শরীফ চৌধুরী প্রেমকে বসতে বললেন। প্রেম তার মায়ের কাছে গিয়ে বসলো। ইমরানও সেই মুহূর্তে রুমে ঢুকে তাদের সাথে বসলো। প্রেম বাবা, তোকে ডেকেছি একটা কথা জিজ্ঞেস করার জন্য। আমরা তোর মায়ের সাথে এই ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম। প্রেম নিচের দিকে তাকিয়ে আছে। প্রেম বুঝতে পারছে তার চাচা কি ব্যাপারে কথা বলবে। প্রিয়া, মুক্তি, ইমা একটু দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। শালা, প্রেমকে তাহলে তুই কথাটা বল। প্রেম বাবা, আমরা ভাবছি ইমা মায়ের সাথে তোর বিয়ের কথা। আমাদের ইমা তো খুব সুন্দরী, তোদের দুজনকে খুব মানাবে। আমাদের মনে হয় তোর ওই বিয়েতে কোনো আপত্তি নেই। আমরা কি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো? শালা চৌধুরী যেন ওনার কথা প্রেমের মুখে বসিয়ে দিচ্ছেন। ফুপ্পি, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আগে প্রিয়ার বিয়ে দিয়ে তারপর এসব নিয়ে ভাববো। প্রিয়ার বিয়ে তো ঠিকঠাক হয়েই আছে। ছেলে বিদেশ থেকে আসলে শুধু বিয়েটা হবার বাকি। প্রেম শায়লা চৌধুরীর কথার কোনো উত্তর দিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইজান একটা কাজ করো। প্রেম যখন বলছে প্রিয়াকে বিয়ে না দিয়ে সে বিয়ে করবে না, তাহলে প্রেম আর ইমার এঙ্গেজমেন্ট করিয়ে রেখে দাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। না ফুপ্পি, আমি ইমাকে বিয়ে করতে পারবো না। প্রেমের এই কথা শুনে সবাই অবাক হয়ে প্রেমের দিকে তাকালো। প্রেম মাথা উপরে তুলে শরীফ চৌধুরী আর শায়লা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ইমাকে আমি ছোট বোন হিসেবে দেখি, আমি ইমাকে বিয়ে করতে পারবো না। ও মা, ছোট বোন হিসেবে দেখিস তো কি হয়েছে, এখন অন্য চোখে দেখবি। দেখ প্রেম, আমি তোর ফুফি, তুই আমার কথা রাখবি না? আমাকে ক্ষমা করে দিও ফুপ্পি, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। প্রেম, এই বিয়েটা হলে আমরা সবাই খুব খুশি হব বাবা। দেখুন আপা, প্রেমকে জোর করবেন না, ও তো ওর ভালো মন্দটা বোঝে। তাহলে তুমি কি বলতে চাইছো? ইমাকে বিয়ে করলে প্রেমের মন্দ হবে? ঠিক আছে, আমরাও দেখতে চাই কোথা থেকে তুমি তোমার ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে নিয়ে আসো। প্রেম এবার খুব রেগে গেল। সে তার মায়ের অপমান কোনো সময় সহ্য করতে পারে না। সে বসা থেকে উঠে দাঁড়ালো। প্রেম শরীফ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, চাচা, আপনি মায়ের সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনার কি মনে হয় আমাকে জোর করলে আমি এই বিয়ে করতে রাজি হয়ে যাব? বাবা, তুই আমাদের ভুল বুঝছিস। দেখ, তোর আর ইমার বিয়েটা হলে তোরা দুজনে খুব সুখী হবি। প্রেম রুনা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, আমার ভালো লাগছে না, আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। চলো আমরা এখনই বাড়ি যাব। কি বলছিস প্রেম? তোর চাচি তোদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ বাবা, এইভাবে তোমাদের চলে যাওয়া ঠিক হবে না। আমি রাতে খাবারের আয়োজন করে রাখছি, রাতের খাবারটা খেয়ে তারপর যাবে। না চাচি, আমরা আবার আসবো, আমার আজকে ভালো লাগছে না। এই বলে প্রেম ঘর থেকে বের হয়ে গেল। ভাইজান, আপনারা কিছু মনে করবেন না, আসলে প্রেমের মাথা ঠিক নেই।
ওর মাথা ঠিকই ছিল, তুমি মাঝখান থেকে ওকে ভালো মন্দ শেখালে। এভাবেই তো আমাদের ভাইটা বেঁচে থাকতে ওর মাথাটা খেয়েছো, আর এখন ছেলের মাথাটা খাচ্ছ। মা চলো তো এখান থেকে। শায়লা চৌধুরী প্রিয়াকে উদ্দেশ্য করে বললেন, তোরা দুই ভাই বোন তো মায়ের কথাতেই সব সময় নাচবি। আমরা তো তোদের কেউ না, আমাদের কথা কেন শুনবি? প্রিয়া কিছু না বলে রুনা বেগম আর মুক্তিকে নিয়ে চলে গেল। প্রেমের প্রচুর মাথা ব্যথা করছে। সারাটা রাস্তা প্রেম একটা কথাও বলল না। সে জোরে ড্রাইভ করে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে উপরে তার রুমে চলে গেল। দেখেছো মা ওদের কেমন বুদ্ধি, ভাইয়াকে কেমন জোর করছিল যেন আজকে বিয়েটা করিয়ে ফেলবে। প্রিয়া, বড়দের ব্যাপারে এরকম বলতে নেই, তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে। আসলে আজকে এরকম একটা পরিস্থিতি হবে আমি ভাবতেই পারিনি। মা ওরা তোমাকে কেমন করে অপমান করছিল, আমার খুব রাগ হচ্ছিল। রুনা বেগম হাসলেন। তারপর মুক্তি আর প্রিয়াকে তাদের রুমে পাঠিয়ে দিয়ে নিজে ওনার রুমে চলে গেলেন। একটু পর রুনা বেগম ফ্রেশ হয়ে প্রেমের ঘরে গেলেন। প্রেম বিছানায় শুয়ে আছে। মাকে দেখে প্রেম উঠে বসলো। প্রেম, মাথাটা কি বেশি ধরেছে বাবা? হ্যাঁ মা, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। গোসল করেছিস? হ্যাঁ মা, গোসল করছি আর ওষুধও খেয়েছি, তারপরেও মাথা ব্যথা কমছে না। তুই শুয়ে পড় তো, আমি তোর মাথাটা টিপে দেই, তাহলে ভালো লাগবে। প্রেম শুয়ে পড়ল। রুনা বেগম প্রেমের মাথায় মেসেজ করে দিচ্ছেন, মা আমি বলে দিচ্ছি, তুমি আর ওদের সাথে কখনো কথা বলবে না। থাক বাবা, এগুলো মন থেকে বাদ দে। ওরা তো আমাদের আত্মীয়, ওদের সাথে রাগ দেখিয়ে লাভ নেই। ওদের আমার কোনো প্রয়োজন নেই। আমার মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করবে আমার তাদের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এসব চিন্তা এখন মাথা থেকে বাদ দে। এমনিতেই তোর মাথা ব্যথা করছে, এখন এসব ভাবিস না বাবা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। বেশ অনেকক্ষণ পর প্রেমের ঘুম ভাঙল। প্রেম ঘড়িতে দেখলো 9টা বাজে। সে ফোনটা হাতে নিয়ে প্রিয়াকে কল করে বলল তার ঘরে আসতে। একটু পর প্রিয়া প্রেমের ঘরে আসলো। ভাইয়া তুমি কি কফি খাবে? প্রেম প্রিয়ার কথা শুনে একটু হাসলো। আরে না বাবা, আমি কফি খাবো না, তুই এখানে আয়, তোর সাথে আমার কথা আছে। প্রিয়া প্রেমের কাছে গিয়ে বসলো। কি কথা বলো? শোন, একটু পর তুই মুক্তিকে কিছু একটা বলে ছাদে নিয়ে যাবি, আমি ওখানেই থাকবো। মুক্তির সাথে আমার কথা বলা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কিছু একটা বলে নিয়ে যাব, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু তোমার মাথা ব্যথা কমেছে তো? হ্যাঁ কমেছে। দেখো আবার মুক্তির সাথে কথা বলতে গেলে তোমার কিন্তু আবার মাথা ব্যথা ধরে যাবে। আসলে ওকে কোনো কিছু বোঝানো খুবই কঠিন, ও সহজে কোনো কিছু বুঝতেই চায় না। মুক্তিকে বোঝানো খুব একটা সহজ হবে না, সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তবুও আমি যে ওকে ভালোবাসি এই কথাটা ওর জানা দরকার। তখনই রুনা বেগম প্রেম আর প্রিয়াকে নিচে ডাকলেন রাতের খাবার খেতে। ভাইয়া মা খাবার খেতে ডাকছে, দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, আবার ছাদে যেতে হবে। প্রিয়া এই কথা বলে হেসে চলে গেল। প্রেম নিচে চলে গেল। সবাই একসাথে বসে রাতের খাবার খেলো। প্রেম খাবার টেবিলে বারবার মুক্তির দিকে তাকাচ্ছিল। তাদের খাওয়া শেষ হলে প্রেম প্রিয়াকে ইশারা করে উপরে চলে গেল। মুক্তি, প্রিয়া আর রুনা বেগমও তাদের রুমে চলে গেল। একটু পর প্রিয়া মুক্তির রুমে গিয়ে মুক্তিকে বলল, মুক্তি চল ছাদে যাই, আজ আকাশে চাঁদ উঠেছে, তুই তো চাঁদ দেখতে পছন্দ করিস। এখন ছাদে যাব? কেন, এখন ছাদে গেলে সমস্যা কি, চল না। আচ্ছা ঠিক আছে, চল যাই। মুক্তি আর প্রিয়া ছাদে চলে গেল। ছাদে প্রেম একপাশে দাঁড়িয়েছিল। মুক্তি প্রেমকে দেখার আগে প্রিয়া ছাদের লাইট অফ করে ভিতর থেকে ছাদের দরজা বন্ধ করে চলে গেল। মুক্তি প্রিয়াকে ডাকছে, কিন্তু প্রিয়ার কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে ছাদের লাইট জ্বলে উঠল। মুক্তি পেছন ফিরে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রেমকে দেখে মুক্তি কিছুটা ভয় পেয়ে গেল। সে চারপাশে প্রিয়াকে দেখতে পেল না। মুক্তি ছাদের দরজার কাছে গিয়ে দরজা টেনে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। প্রেম এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মুক্তি নিজের সাথে নিজেই বলতে লাগলো, এই প্রিয়াটা আবার কোথায় চলে গেল? আর দরজা ভেতর থেকে কে বন্ধ করলো? আমি প্রিয়াকে বলেছি দরজা বন্ধ করতে। প্রেমের কথা শুনে মুক্তি অবাক হয়ে গেল। আপনি দরজা বন্ধ করতে বলেছেন, কিন্তু কেন? কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি প্রিয়াকে বলুন দরজাটা খুলে দিতে। দরজা তো খুলবেই, কিন্তু পরে খুলবে। প্রেম মুক্তির হাত ধরতে গেলে মুক্তি সরে দাঁড়ায়। প্রেম আরো একটু এগিয়ে মুক্তির হাত ধরে দরজার কাছে থেকে মুক্তিকে দূরে সরিয়ে নিয়ে এলো। আমার হাত ছাড়ুন। প্রেম মুক্তির হাত ছেড়ে দিল। মুক্তি প্লিজ, তুমি একটু শান্ত হও, তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। মুক্তি বিরক্তি মুখে বলল,
কি কথা বলুন? হ্যাঁ, আমি তো আমার কথা বলবোই, কিন্তু তোমার কি আমাকে কিছু বলার আছে যা তুমি 5 বছর আগে আমাকে বলতে চেয়েছিলে? আপনাকে আমার কখনো কিছু বলার ছিল না। সত্যি কি তাই? তুমি ওই দিন আমাকে মিথ্যে কথা বলেছিলে। সত্যি কথাটা তুমি আমাকে বলনি কেন মুক্তি? কিসের সত্যি? তুমি যে আমাকে ভালোবাসো সেটা সত্যি। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। মুক্তি এই কথা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। চোখ সরালে কেন? আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো। মুক্তি আবার প্রেমের দিকে মুখ ঘুরিয়ে বলল, চোখের দিকে তাকিয়ে বলছি, আমি আপনাকে কখনো ভালোবাসিনি। তুমি মিথ্যে বলছো। তুমি আমার উপর অভিমান করে আছো, তাই না? আপনার সাথে কি আমার অভিমানের সম্পর্ক যে আপনার সাথে আমি অভিমান করব? আর আপনাকে এই সবকিছু কে বলেছে? নিশ্চয়ই প্রিয়া বলেছে। মিথ্যে কিছু তো বলিনি। মুক্তি মাথা নিচু করে নিয়ে বলল, হ্যাঁ, আমি ওই সময় প্রিয়াকে বলেছিলাম আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এটা শুধুমাত্র আমার মোহ ছিল। আসলে ওই সময় ছোট ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি, তাই যা মনে হয়েছিল তাই বলে ফেলেছিলাম। ও, এখন খুব বড় হয়ে গেছো বুঝি। তো কতটুকু বড় হয়েছো আমিও একটু দেখতে চাই। মানে বড় যেহেতু হয়ে গেছো তাহলে তো তোমাকে বিয়ে করা যায়, তাই না? মুক্তি ভুরু কুচকিয়ে প্রেমের দিকে তাকালো। মুক্তি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মুক্তি প্রেমের কথা শুনে খুব অবাক হয়ে গেল। সে কটাক্ষ করে প্রেমকে বলল, আপনার মতো মানুষ কাউকে ভালোবাসতে পারে সেটা আমার মনে হয় না। হ্যাঁ, বিয়ে আপনার করা দরকার, আপনি যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারেন। আপনার জন্য তো অনেক সুন্দরী মেয়েরা পাগল। আর আজ আপনি ইমাকে রিজেক্ট করলেন কেন? ইমা তো খুব সুন্দর একটা মেয়ে। আপনি আজকে ইমাকে রিজেক্ট করার কারণে ফুপি মনিকে অনেক কথা শুনতে হলো। আপনি যদি এই বিয়েটা করতে রাজি হতেন তাহলে ফুপি মনিকে সবাই এভাবে কথা শোনাতো না। আমি যদি আজ ইমাকে বিয়ে করতে রাজি হতাম তাহলে মা সবচেয়ে বেশি কষ্ট পেত। মুক্তি কিছু একটা ভেবে প্রেমকে বলল, ও, তাহলে আপনি ফুপিমণির পছন্দ মতো মেয়েকে বিয়ে করুন। দেখুন ফুপিমণি আপনাদের জন্য অনেক কষ্ট করেছে, আপনার উচিত ওনার কষ্টের মূল্য দেয়া। হ্যাঁ, আমি তো সেটাই করছি। আমার মায়ের তো মুক্তিকে পছন্দ, সাথে আমারও খুব পছন্দ। প্রেম মুক্তির দিকে এগিয়ে গেল। মুক্তি দুপা পিছিয়ে গেল। মুক্তি বিরক্তি মুখে বলল, আমি তো জানতাম আপনি একজন জেদি, অহংকারী আর স্বার্থপর মানুষ। আজ জানলাম আপনি একজন মিথ্যাবাদীও। প্রেম হেসে বলল, ও, এত কিছু জানো তুমি আমার সম্পর্কে? তো আমি যে তোমাকে ভালোবাসি এই কথাটাও এখন থেকে জেনে রাখো। প্রেম মুক্তির কানের কাছে এগিয়ে গিয়ে বলল, আর তুমি শুধু আমার কথা মাথায় রাখবে, অন্য কারো কথা মাথায় আনার চেষ্টাও করবে না। মুক্তি আরো দুপা পিছিয়ে গেল। প্রেম মুক্তির দিকে এগিয়ে গিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না তো। বড় জোর তোমাকে বুকে জড়িয়ে ধরতে পারি। এই কথা বলে প্রেম মুক্তির হাত টেনে তার বুকে জড়িয়ে ধরল। মুক্তির কোমরে তার দুহাত রাখল। মুক্তির চোখ মুখ খিচে রেখেছে। সারা শরীর শিউরে ওঠে, সাথে ঠোঁট দুটো কাঁপছে। মুক্তি প্রেমের শার্টের কলার দুহাত দিয়ে চেপে ধরল। প্রেমের হৃৎপিণ্ডে ধুকপুকানি শুরু হয়ে গেছে। প্রেম আস্তে করে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মুক্তি। তুমি শুধু আমার হয়ে থাকবে, আর কারো হতে পারবে না। তুমি সব অভিমান ভুলে একবার শুধু বলো আমাকে তুমি ভালোবাসো। আমি তোমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য এত দূর থেকে ছুটে এসেছি। প্লিজ মুক্তি, একবার বলো ভালোবাসি, শুধু একবার। মুক্তি এখনো চোখ বন্ধ করে রেখেছে। প্রেম মুক্তির কোমরে চাপ দিয়ে তাকে আরো কাছে টেনে নিল। প্রেম মুক্তির কাপা কাপা ঠোঁটের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই মুক্তির ফোন বেজে উঠল। ফোনের আওয়াজ শুনে মুক্তির হুঁশ ফিরল। সে চোখ খুলে দেখে প্রেম ক্রমশই তার দিকে এগিয়ে আসছে। মুক্তি নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে প্রেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফোনে রিং বেজে যাচ্ছে, কিন্তু এখনো মুক্তির সারা শরীর কাঁপছে। সে ফোনের দিকে নজর দিল না। প্রেম ছাদের রেলিংয়ে দুহাত চেপে চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করলো। মুক্তির দু চোখ দিয়ে পানি ঝরছে। প্রেম মুক্তির দিকে এগিয়ে গেল। মুক্তির চোখে পানি দেখে সে আলতো হাতে মুক্তির চোখের পানি মুছে দিল। তারপর ফোন হাতে নিয়ে সাথে সাথে প্রিয়াকে ফোন করে বলল দরজা খুলে দিতে। প্রিয়া এসে দরজা খুলতে মুক্তি দৌড়ে নিচে তার রুমে চলে গেল। প্রিয়া মুক্তি যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রেমও কিছু না বলে হনহন করে চলে গেল। ফজরের নামাজ পড়ে রুনা বেগম ঘরে চলে গেলেন। প্রিয়া নামাজের রুম থেকে নামাজ পড়ে তার রুমে চলে যাচ্ছিল। মুক্তি পেছন থেকে প্রিয়াকে ডাকলো। প্রিয়া দাঁড়িয়ে গেল।
মুক্তি প্রিয়ার কাছে এসে ক্ষিপ্ত কণ্ঠে বলল। তোরা দুই ভাই বোন মিলে কি শুরু করেছিস? প্রিয়া মুক্তির দিকে তাকিয়ে বলল, যেটা 5 বছর আগেই করার দরকার ছিল সেটাই করছি। তুই কি মনে করেছিস তুই তোর ভাইকে কানাডা থেকে নিয়ে এসে আমার সামনে এনে দাঁড় করালি আমি ওনাকে ভালোবেসে ফেলবো? তো কি করতে হবে তোর জন্য বল, আমি ভাইয়াকে বলে দিব। ওনাকে কষ্ট করে আর কিছু করতে হবে না আমার জন্য। যতটুকু করেছে সেইটুকু দেখে আমি অবাক। আসলে ওনার সাথে না ভালোবাসি কথাটা যায় না, ওনার মুখে মানায় না। রোমান্টিক কথা ওনার মুখে খুব বেমানান। কেন মানায় না কেন? আমার ভাইয়াও তো একজন মানুষ। মুক্তি প্রিয়াকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ মানুষ, কিন্তু খুব অহংকারী, জেদি আর বদমেজাজি একজন মানুষ। হ্যাঁ ভাইয়ার একটু রাগ বেশি, জেদও বেশি, কিন্তু ভাইয়াকে অহংকারী তোর কোন দিক দিয়ে মনে হয়? তোর কাছে তো সেটা মনে হবে না, কারণ তুই তো তার বোন। মুক্তি, ভাইয়া তোকে সত্যি ভালোবাসে। উনি আমাকে ভালোবাসে না প্রিয়া, তুই ওনার মাথাটা খেয়েছিস। তুই আমাকে ভালোবাসিস বলে তুই তোর ভাইকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিস, আর নিশ্চয়ই ওনার মাথায় এটাও ঢুকিয়েছিস যে ফুপুমণি আমাকে পছন্দ করে, আর সেই জন্যই উনি শুধু মুখে বলছে আমাকে ভালোবাসে। আসলে উনি জীবনেও কাউকে ভালোবাসতে পারবে না। আমি এসব কিছুই বলিনি, আমি শুধু বলেছি তুই ভাইয়াকে ভালোবাসিস। কেন বলেছি সেই কথা? আমি কি এই 5 বছরে একবারও ওনার কথা মনে করেছি? একবারও তোকে বলেছি আমি তোর ভাইকে ভালোবাসি, ওনাকে না পেলে আমি বাঁচবো না? এই 5 বছরে ওনার কথা আমার একবারের জন্যও মনে হয়নি। ওনার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করেনি। তাহলে কেন করলি তুই এটা? ওনাকে জানানোর আগে আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতি। প্রয়োজন বোধ করিনি, কারণ আমার মনে হয়েছে তুই এখনো ভাইয়াকে ভালোবাসিস। তোর মনে হলে তো হবে না, আমি ওনাকে ভালোবাসি না। ভালোবাসতে হবে না তোকে, মাকে বলে একেবারে বিয়ে দিয়ে দিব তোর সাথে ভাইয়ার। প্রিয়া একটু গম্ভীর মুখেই কথাটা বলল। মুক্তির এবার ভীষণ রাগ হলো। ভুলেও এরকমটা করবি না। ফুপিমণি আমাকে খুব ভালোবাসে, আমি চাই না ফুপিমণি আমাকে খারাপ ভাবুক। 5 বছর আগের কথাটার জন্যই আমার অনেক আফসোস হয়েছে। এখন নতুন করে আর আমাকে দোষী করিস না প্লিজ, না হলে কিন্তু আমি এই বাড়িতে আর থাকবো না। আমাকে চলে যেতে হবে, কথাটা প্লিজ মাথায় রাখিস, আর কষ্ট করে তোর ভাইকেও বলে দিস। এই কথা বলে মুক্তি নিচে চলে গেল। প্রিয়ার আগে দাঁত কটমট করছে। প্রিয়ার আর ঘুমানোর ইচ্ছা হলো না, সেও নিচে চলে গেল। নাস্তা সেরে মুক্তি আর প্রিয়া কলেজে চলে গেছে। প্রেম একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। প্রেম, কোথাও যাবি বাবা? মা, আমি তোমার সাথে অফিসে যাব। অফিসটা একটু ঘুরে দেখে আসি, তারপরে একবার কলেজে যাব। কলেজে অনেক স্মৃতি জড়িয়ে আছে। রুনা বেগম প্রেমের অফিসে যাওয়ার কথা শুনে খুশি হলেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে নাস্তা করে নে, আমরা বেরিয়ে পড়বো। প্রেম আশেপাশে তাকিয়ে মুক্তি আর প্রিয়াকে দেখতে পেল না। ওরা কোথায়? কে, মুক্তি আর প্রিয়া? ওরা তো কলেজে গেছে। তুই যখন কলেজে যাবি, কলেজ ছুটির পর ওদেরকে সাথে করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। রুনা বেগম আর প্রেম নাস্তা সেরে গাড়ি করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। প্রেম, তোর নানু বারবার ফোন করছে, তোকে দেখতে চাইছে। আমরা কালকেই তোর মামা বাড়ি চলে যাই, ওখান থেকে এসে তুই পুরোপুরিভাবে অফিসে বসবি। আচ্ছা ঠিক আছে মা, আমরা কালকেই যাব। অফিসের সামনে গাড়ি থেকে নেমে প্রেম রুনা বেগমকে নিয়ে অফিসের ভিতরে চলে গেল। অফিসে প্রেমকে দেখে ম্যানেজার সহ সবাই খুশি হলো। প্রেম অফিসটা একটু ঘুরে দেখলো। তারপর রুনা বেগম প্রেমকে কারখানায় নিয়ে গেলেন। কারখানা থেকে ঘুরে এসে প্রেম অফিসে বসে গল্পকে ফোন দিল। হ্যাঁ বল। তুই যদি বিজি না থাকিস তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে নিয়ে কলেজে যাব। গল্প হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। প্রেম গল্পের ফোন কেটে দিয়ে প্রিয়াকে ফোন দিল। হ্যালো ভাইয়া, আমি কলেজে আসছি, আমি তোদের সাথে করে বাড়ি নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। প্রেম ফোন রেখে রুনা বেগমকে বলে অফিস থেকে বেরিয়ে গেল। গল্প তার বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। প্রেমের গাড়ি সামনে আসতেই গল্প গাড়িতে উঠে গেল। রিদ্ধি কোথায়? রিদ্ধি স্কুলে। ও। প্রেম কোনো কথা না বলে ড্রাইভ করছে। গল্প প্রেমকে উদ্দেশ্য করে বলল, মুক্তিকে নিয়ে তোর প্রেমের পথ চলা কি শুরু হয়েছে, নাকি এখনো বলতে পারিস না ওকে? বলেছি মহারানীকে। আমার মনে হয় মহারানী আমার কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। ওকে নিয়ে প্রেমের পথ চলাটা অনেক কঠিন হবে। খুব রেগে আছে তোর ওপর। না, দেখে তো মনে হয়েছে রেগে নেই। আমি শান্ত হয়ে ওকে ভালোবাসার কথা বললাম, ও শান্ত হয়ে কথাগুলো শুনলো।
আর খুব শান্ত কণ্ঠে আমাকে কতগুলো কথা বলল, যা আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি। কল্প হেসে বলল, কি বলেছে শুনি? আমি নাকি অহংকারী, জেদি, বদরাগী আর মিথ্যেবাদী।